আচ্ছা, তো চ্যাপ্টার 7 এইটার টাইপ ধরে ধরে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো করাই দিব, মানে যেগুলা বেশি আসে। তো আচ্ছা, আমরা চ্যাপ্টার 7 থেকে এই ঢাকা বোর্ড 2019-এ আসা কোশ্চেন, যেটা ঢাকা বোর্ড 2019। এটাই হচ্ছে ওই প্রতিধ্বনির অঙ্কগুলা। তো একটা কূপের গভীরতা দেওয়া আছে। কূপের গভীরতা হচ্ছে কূপের মধ্যে পানি আছে, নিচের পর্শনটাতে পানি যেটুকু আসছে সেটুকু হচ্ছে 25 মিটার। একটা কূপের মধ্যে নিচের পর্শনটাতে পানি যেটুকু আছে সেটুকু দেওয়া আছে হচ্ছে 25 মিটার। আর কূপের টোটাল গভীরতাটা দেওয়া আছে 100 মিটার। তো এখানে আরেকটা ডাটা বলে দেওয়া আছে যে ওই দিন বায়ুর তাপমাত্রা ওই দিন তাপমাত্রা সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। উদ্দীপকে এই চিত্রটা আঁকা, আর সাথে আরেকটা বলছে যে যখন গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রাটা যখন 10 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, লেখা হয়েছে যে গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে তখন এই পানির লেয়ারটা একটু নিচে নেমে যায়, মানে গেলে পানির উপরিতল থেকে পানি 1 মিটার নিচে নেমে আসে। এটা 1 মিটার নিচে নেমে যাবে আর কি। এইটুক ধর 1 মিটার নিচে নেমে গেল। বেড়ে গেলে পানির গভীরতা বা পানির উপরিতল 1 মিটার নিচে নেমে যায়। এটুকু উদ্দীপকে দেওয়া আছে। এবার আস্ক করা হয়েছে, প্রথমটাই বলছে উদ্দীপকে উল্লিখিত বায়ুর তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে কত হবে, সেটা আমাদের ওই যে 6 নাম্বার চ্যাপ্টারে যে তাপমাত্রার যে কনভার্সন গুলা, যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে নেওয়া, তো সেটা পারবি তোরা। ঘ নাম্বারটা দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে বলছে কূপের মুখে যদি আমরা সাউন্ড করি, এখানে উপর থেকে যদি আমরা সাউন্ড করি, তাইলে এই ক্ষেত্রে আমাদের তাপমাত্রা বৃদ্ধির পূর্বে আর তাপমাত্রা বৃদ্ধির পরে, মানে 25-এ একবার দেখবো আরেকবার 35-এ, এই দুইবার প্রতিধ্বনি শোনার মধ্যে কোনো তারতম্য হবে কিনা। তো প্রতিধ্বনি শোনার জন্য ব্যাপারটা কি হওয়া লাগবে, যে শব্দ এখান থেকে আসবে এই পর্যন্ত, আবার ওই পর্যন্ত যাবে, এবং এইটুক আহ, প্রতিধ্বনি শোনার জন্য যে ন্যূনতম দূরত্বটা ছিল সেটার চেয়ে এটা বেশি দূরত্বেই আছে। মানে প্রতিধ্বনি শোনার জন্য মিনিমাম 17.6 মিটার বা 16.6 মিটার এরকম আর কি। দুইটা ডাটা, ওই 330 ধরে করলে একরকম হয়, 332 ধরলে একরকম হয়। তো সেইটার চেয়ে বেশি আছে, তার মানে এখানে প্রতিধ্বনিটা হবে, কিন্তু প্রতিধ্বনি শোনার জন্য যে সময়টা, সেই সময়টা ডিফারেন্ট হবে কিনা সেটা জাজ করতে বলছে। তো আমরা বুঝতেই পারতেছি যে এই ক্ষেত্রে ডিফারেন্ট হবে। তো দুইবার আমরা প্রতিধ্বনি শোনার জন্য যে সময়টা সেটা বের করব। তো ফার্স্টে 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য, তো 25 ডিগ্রি সেলসিয়াসে বা পূর্বে আর কি, 25 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা হবে, সূত্রটা হচ্ছে শব্দ তার মানে উপরিতল থেকে একবার এই পর্যন্ত আসবে, আবার ওই পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে, মানে শব্দ টোটাল এস যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে 2h। আমরা এটাকে ডাবল 2h আর কি। এস ইকুয়ালস টু ভিটি, এটা হচ্ছে টি। আহ, আমাদের সময়টা বের করা লাগবে। এখন শব্দের বেগটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বায়ুতে, নর্মালি শব্দের বেগ পুরাতন বইয়ে ছিল 332, আর নতুন বইয়ে দেওয়া আছে হচ্ছে 330। তো তোরা উদ্দীপকে যদি বলে দেওয়া থাকে যে এত ইউজ করা লাগবে, তাহলে সেটাই ইউজ করবি।
আর নাইলে ৩৩২ দিয়ে করলেও আশা করি কোনো সমস্যা করবে না, ৩৩০ দিয়ে করলেও কোনো সমস্যা হবে না। তবে তোদের নতুন বই যেহেতু ৩৩০, তো আমরা আপাতত ৩৩০ দিয়েই করি। তার মানে বায়ুতে শব্দের বেগ যেটা 0°C, তো আমরা সেটা জানি যে 0°C বায়ুতে শব্দের বেগ হয় হচ্ছে, এটাকে আমরা v1 বললাম, সেটা হচ্ছে ৩৩০ মিটার পার সেকেন্ড। এটা নর্মালি আই মিন ইন্টারে গিয়ে এটারে ৩৩২ই পড়বি, বা পুরাতন বইয়েতেও ৩৩২ই লেখা ছিল। তো কেউ যদি ৩৩২ ধরেও করে আশা করি কোনো সমস্যা নাই। আর আমাদের এখন তাপমাত্রাটা হচ্ছে 25°C, তো অবশ্যই চেঞ্জ হবে। আগে আমরা এটা বের করে নিব যেই ভি এর মানটা কত হবে আর কি। V2টা বের করব। আমরা দুইটা তাপমাত্রা জানি, একটা হচ্ছে 0°C। 0°C তাপমাত্রাটাকে আমরা ক্যালভিনে লিখলে 273 ক্যালভিন। আগের দিন বলছিলাম আমরা ক্যাপিটাল টি দিয়ে সাধারণত ক্যালভিন তাপমাত্রা বুঝাই। আর তাইলে আমাদের বের করা লাগবে হচ্ছে 25°C তাপমাত্রায়, মানে T2 হচ্ছে 298। 25 প্লাস 273 করলে 298 ক্যালভিন। তাহলে আমরা এখানে যে ভিটা ইউজ করব, এই ভিটা কিন্তু 0°C এর না, 25°C। ওকে, তাহলে আমরা ফার্স্টে ওইখানে যে এই সূত্র দিয়ে আগে V2টা বের করে নিই। তো আমাদের একটা সূত্র ছিল, সেটা হচ্ছে ভি আর টি এর মধ্যে যে সম্পর্ক, এটা আমি মুছে দিলাম। সেই সূত্রটা এরকম ছিল, V1 ডিভাইডেড বাই বা V2 ডিভাইডেড বাই V1 ইকুয়ালস টু রুট T2 বাই T1। মানে হচ্ছে বেগের সাথে আহ, তাপমাত্রার যে সম্পর্কটা, সেটা হচ্ছে একটা আরেকটার একটা আরেকটার সমানুপাতিক। কিরকম সমানুপাতিক? বর্গমূলের সমানুপাতিক। মানে বেগ হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তো ওটা থেকে আমরা এটা লিখছি। এই সূত্রটা আমরা থিওরিতে পড়ছিলাম, শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক। তো এইখানে আমরা V2টা বের করে নিই। V2টা হচ্ছে ওই 25°C কত সেটা বের করব। V1 হচ্ছে 0°C 330 বসাইলাম। কেউ 332 দিয়েও চাইলে করতে পারে, বললাম। এইটা হচ্ছে T2 298, আর T1 হচ্ছে 273। এটা বসাই দিলে আমার এখানে V2 যেটা আসবে সেটা আমি একবারে লিখে দিচ্ছি। ক্যালকুলেট করলে V2টা আসবে 344.79, 344.79 মিটার পার সেকেন্ড। এটা ফার্স্টে বের করছি। ওই দিন 25°C তাপমাত্রায় বায়ুর তাপমাত্রাটা কত, সরি, বায়ুতে শব্দের বেগটা কত ছিল। এখন ওই মুহূর্তে আমি যদি শব্দ করি এখানে, তাহলে ওই বেগটা কিন্তু এই যে এটাই হবে, 344 এত বেগে যাবে শব্দ। তাহলে সেই ক্ষেত্রে শব্দের অতিক্রান্ত দূরত্ব কত? পানি 25°C তাপমাত্রা যখন, তখন পানিটা ছিল এই 25 মিটার পর্যন্ত নিচ থেকে। আর টোটাল গভীরতা যদি 100 হয় তাহলে 75 মিটার। এইটুক দূরত্ব হচ্ছে তখন 75 মিটার, 75। তাহলে এটাকে আমি এইচ বলতেছি, 2 ইন্টু এইচ, তার মানে বা 2 ইন্টু 75 ইকুয়ালস, এইখানে লেখা লাগবে এই মানটা 344.79, 344.79 ইন্টু টি, সময়। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এটাকে প্রথম ক্ষেত্রে তো আমরা এটার একটু 1 দিয়ে লিখে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আর এই ভি দিয়ে, আচ্ছা, ভি ভি এর মতোই থাকে, এটাকে টি অন দিলাম। তো এখন এই ক্ষেত্রে আমাদের টি ওয়ান যেটা আসতেছে, টি ওয়ান এর মানটা হিসাব করলে আসবে, টি ওয়ান আসবে হচ্ছে 0.435 সেকেন্ড। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে আমার প্রতিধ্বনি শোনার জন্য যে সময়টা। এবার সেকেন্ড ক্ষেত্রে আবার আমার বের করা লাগবে 10°C তাপমাত্রা যখন বেড়ে গেছে, মানে গ্রীষ্মকালে যখন 10°C তাপমাত্রা বেড়ে গেছে, তার মানে আমার সব আগের প্রসেসেই আমি আগাবো। এইখানে তখন তাপমাত্রাটা হয়ে যাবে 25 প্লাস 10, মানে হচ্ছে 35°C। আর এই গভীরতাটা, পানি তো 1 মিটার নিচে নেমে আসছে, তার মানে 1 মিটার নিচে নেমে আসা মানে তখন এই পানির গভীরতাটা হয়ে যাবে 24, নিচে মানে পানির যে নিচের উচ্চতাটা এটা হয়ে যাবে 24 মিটার। আর তাহলে এইটা চেঞ্জ হয়ে হয়ে যাবে 76 মিটার, এইচটা 76 মিটার হয়ে যাবে। ওকে,
তাহলে আবার আগে আমার এবার সব ডাটাটা হচ্ছে 35°C জন্য। তো এবার লাগবে H2, এটাকে ধর ভি প্রাইম দিয়ে দেখাইলাম, ভি প্রাইম T2। তো এবার আবার আমার নতুন বেগ বের করে নেওয়া লাগবে, আবার সূত্র এটাই যে শব্দের বেগটা এখন বাতাসে কত, 35°C হইলে আমার খালি ডাটাগুলো এখানে চেঞ্জ করা লাগবে, 273 এ 330ই থাকবে। T2টা হয়ে যাবে এবার আরো 10 বেড়ে যাবে আর কি, তার মানে 308, 308 কেলভিন। এখানেও ডাটাটাই চেঞ্জ হবে, শুধু 308 হয়ে যাবে এটা। তাতে ভি2 যেটা আসবে, এখানে ভি2টা আসতেছে হচ্ছে, যেটাকে আমরা প্রাইম দিয়ে দেখাবো আর কি, ভি2টা আসতেছে 350.52, 350.52, 350.52 এটা আসবে। তো আমরা আবারও সেম সূত্র, জাস্ট এইখানে চেঞ্জ করে ফেলবো, 75-এর জায়গায় হয়ে যাবে 76, আর এটা হয়ে যাবে 350.52 ইন্টু T2। এখন T2 যেটা আসে, T2 আসবে হচ্ছে, আচ্ছা এটা একটু হিসাব করি আমি, কেউ একজন একটু হিসাব করতো, কারণ এখানে ভুল আছে। কেউ একজন একটু এটা হিসাব করে বল। রূপম কত আসে দেখতো। তাড়াতাড়ি। 350 কিভাবে আসে? 350 তো এই সাইডেই আছে। এইটা ভাগ দিতে হবে 300, পয়েন্ট, পয়েন্ট থ্রি, থ্রি, আচ্ছা পয়েন্ট, পয়েন্ট টু না 2 পয়েন্ট, 2 পয়েন্ট আসতেছে, এত কমে যাওয়ার কথা। হ্যাঁ এরকমই কিছু একটা আসার কথা, কারণ 2 × 76 ডিভাইডেড বাই 350.52, মানে আগের তুলনায় অবশ্যই এবার সময় বেশি লাগার কথা আর কি। তাহলে আগের বার কত ছিল? ফোর, আগের বার কত ছিল? আচ্ছা না, তাপমাত্রা বেড়ে গেছে, ওকে ঠিক আছে, এরকমই আসার কথা। 2 পয়েন্ট আসবে না। কেউ আরেকজন হিসাব করে দেখ, যদি উল্টাপাল্টা হয় আর কি। বুসরা আরেকবার হিসাব করতে ভাইয়া। না না, উল্টা করছিস, উল্টা করছিস, এইটাকে ওটা দিয়ে ভাগ করবি, 2.76, 350 দিয়ে ভাগ করবি। তাহলে আমাদের T2 এটা আসতেছে হচ্ছে ছোট, আগেরটা আসছিল আমাদের 0.35, তার মানে T2 লেস দেন T1 আর কি। তার মানে আমরা বলে দিব যে উভয় ক্ষেত্রে সময় ডিফারেন্ট লাগছে, এবং কোন ক্ষেত্রে বেশি লাগলো, তাইলে ওই প্রথম ক্ষেত্রে বেশি সময় লাগছে, এই আর কি। তো এইটা একটা টাইপের, হ্যাঁ 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 রেকর্ড করতেছি। ওকে আচ্ছা, এইবার প্রতিধ্বনি শোনা নিয়েই এরকম আহ, বেশি কোশ্চেন আসে। ওকে এইবার এই যে ল্যামডা, এফ ল্যামডা এইসবের যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডার সূত্র যেগুলা, অথবা শব্দ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ সেই অঙ্কগুলো একটু দুই একটা দেখাচ্ছি। একটা হচ্ছে সিলেট বোর্ড 19,
সিলেট বোর্ড 19। আচ্ছা, সবার জন্য শনিবারে পরীক্ষা নিব, হ্যাঁ, এই 6 আর 7 নাম্বার চ্যাপ্টার। ওকে, এটার মধ্যে উদ্দীপকে যে চিত্রটা দেওয়া এরকম একটা চিত্র আঁকা, এক্স অক্ষ y অক্ষ দেওয়া, এক্স অক্ষ বরাবর হচ্ছে ওকে তরঙ্গ আঁকা একটা। তিনটা, আচ্ছা একটু ছোট করে আঁকি, জায়গা বেশি লাগবে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো এরকম তিনটা ল্যামডা দেওয়া আর কি, একটা, দুইটা, তিনটা। এটা দেওয়া, এটার মধ্যে এই পর্যন্ত দৈর্ঘ্য দেওয়া আছে, আই মিন অতিক্রান্ত দূরত্বটা দেওয়া আছে, এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা দেওয়া আছে 50 সেন্টিমিটার। আর এটা বলে দিছে এইখানে একটা ডাটা দেওয়া যে 25°C তাপমাত্রায় এই তরঙ্গের বেগ 350 মিটার পার সেকেন্ড। আর আরো দুইটা ডাটা দেওয়া, সেটা হচ্ছে একটা পানিতে বেগটা দেওয়া আছে, পানিতে বেগ, তাহলে সেটাকে আমরা ভি ডব্লিউ লিখলাম, সেটা দেওয়া আছে হচ্ছে 1474, 1474 মানে 1474। আর আরেকটা দেওয়া আছে লোহায়, তো লোহার ক্ষেত্রে আমরা সেটাকে আয়রন তো, আচ্ছা আমরা এল দিয়ে দেখালাম, ভি এল লোহা বুঝাচ্ছি, তো সেটা হচ্ছে দেওয়া আছে 5130 মিটার পার সেকেন্ড। এই কয়টা ডাটা দেওয়া উদ্দীপক। তো এবার আমাকে ঘ নাম্বারে বলা হয়েছে উদ্দীপকের তাপমাত্রাটাকে ফারেনহাইট স্কেলে নিতে, মানে 6 নাম্বারের সাথে চ্যাপ্টারটার কোশ্চেন করা। তারপরে ঘ নাম্বারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে উদ্দীপকের তরঙ্গের সমান কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ, এইটার যে তরঙ্গ, এই যে তরঙ্গটা দেওয়া আছে, আচ্ছা আমি একটু কোশ্চেনটা লিখে ফেলি। কোশ্চেনটা হচ্ছে ঘ নাম্বার বলে দেওয়া উদ্দীপকের তরঙ্গের সমান কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ, সমান কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ পানি ও লোহার আহ, স- মানে পানি আর লোহার মধ্যে সমান তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হবে কিনা, ল্যামডা সেম থাকবে কিনা সেটা দেখতে বলছে। বিশিষ্ট তরঙ্গ পানি ও লোহায় সমান তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হবে কিনা। এটা যাচাই করতে বলছে, তার মানে আমাদের দুইটা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, একবার লোহার ক্ষেত্রে আর একবার পানির ক্ষেত্রে। তো তার আগে আমাদের এইখানে যেটা একটু জানা দরকার সেটা হচ্ছে আমরা এই তরঙ্গটার আগে এই অবস্থায় এইখানে তার কম্পাঙ্কটা জানা দরকার, কারণ বলছে উদ্দীপকের যে তরঙ্গ তার কম্পাঙ্ক বিশিষ্ট আর কি, উদ্দীপকের তরঙ্গের সমান কম্পাঙ্ক বিশিষ্ট, তাইলে এই তরঙ্গটার আগে কম্পাঙ্কটা আমরা যে, হ্যাঁ মানে দুইটার যেহেতু আহ, যেহেতু বলছে লোহার পানির মধ্যে সেম কম্পাঙ্ক থাকবে তাদের, তো তাইলে আমরা এই কম্পাঙ্কটা আগে বের করে নেই উদ্দীপকের ডাটা থেকে। তো কম্পাঙ্ক বের করার জন্য আমাদের যে সূত্র ছিল সেটা ছিল হচ্ছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। তো আমরা এই ডাটাগুলা পরে ইউজ করব, আগে এই ডাটাগুলো ইউজ করি। ভি দেওয়া আছে, এফ বের করব,
আর ল্যামডা আমাকে সরাসরি দেওয়া নাই, এই জায়গা থেকে বের করে নিতে হবে। তাহলে আমাদের সূত্রটা ছিল ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। ওকে, তো এখান থেকে এফ বের করতে চাই, তাহলে এফ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা। এই যে ল্যামডাটা বের করব, ল্যামডা বের করব কিভাবে? আগে উদ্দীপক থেকে যদি দেখি, আমাদের সরাসরি ল্যামডা বলা নাই, কিন্তু আমরা এখানে কয়টা ল্যামডা পাইছি? একটা ল্যামডা, দুইটা ল্যামডা, তিনটা ল্যামডা, মানে হচ্ছে এই পুরাটা একটা পূর্ণ কম্পন শেষ হলে যে দূরত্ব সেটা হচ্ছে ল্যামডা। তাইলে আমাকে দূরত্বটা দেওয়া আছে এই পর্যন্ত, তার মানে ল্যামডা প্লাস ল্যামডা, আর এটা হচ্ছে একটা ল্যামডা বাই টু। ওকে, এই পুরাটা একটা ল্যামডা ছিল, ল্যামডা বাই টু। তাহলে উদ্দীপকের চিত্র থেকে আমরা যেটা দেখতেছি, আমাদের এটা দেওয়া আছে যে টু ল্যামডা, এইটুকু হচ্ছে টু ল্যামডা, আর এটা হচ্ছে আরো ল্যামডা বাই টু, আরো ল্যামডা বাই টু, এইটুক মিলে 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার বা 50 × 10, আচ্ছা 50 সেন্টিমিটারই লিখলাম এটা আমি, হ্যাঁ, পরে এটাকে আমি মিটারে নিচ্ছি। তাহলে এইখান থেকে যেটা আসতেছে তার মানে হচ্ছে আড়াই, 2.5 ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে 50 সেন্টিমিটার। তাহলে এখান থেকে ল্যামডা সমান সমান আসতেছে 50 বাই আড়াই করলে কত আসে দেখতো? 20 সেন্টিমিটার বোধ হয়, না? কত আসে? 20 সেন্টিমিটার। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ফার্স্টে ল্যামডাটা বের করে নিলাম, এটা কিন্তু উদ্দীপকের চিত্র থেকে এভাবে ডাটা দেওয়া আছে। তাহলে এই ল্যামডা জানি, এই ল্যামডা হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে ল্যামডাটাকে যদি আমি মিটারে নিই, 20 সেন্টিমিটারকে মিটারে নিলে হচ্ছে 0.2 মিটার আসবে। তাহলে আমি এখানে মিটারে লিখতেছি। তাহলে ভি জানি, ভিটা এটা ইউজ করব 350, আর ল্যামডা হচ্ছে 0.2 মিটারে নিলাম। তাহলে এখান থেকে এফটা আসবে, এফ পাওয়া যাবে হচ্ছে 1750, আই মিন হচ্ছে 1750 হার্জ। এটুকু যেটা পাইছি সেটা হচ্ছে এই উদ্দীপকের যে মাধ্যম ছিল, এখানে কোন মাধ্যম বলে দেয় নাই, ওই যে মাধ্যমই হোক সেই মাধ্যমে তরঙ্গটার কম্পাঙ্ক। এখন ওই একই তরঙ্গ আমরা মাধ্যম চেঞ্জ করে ফেলবো, দুইটা মাধ্যমে নিয়ে যাব, একবার পানিতে আর একবার লোহায়। যেহেতু আমরা কম্পাঙ্ক সেম রাখতেছি, তার মানে ভি ইকুয়ালস যেহেতু এফ ল্যামডা, মানে হচ্ছে এই যে এফ সেম, তাহলে এটাকে ধ্রুবক ধরলে ভি এর সাথে ল্যামডা হচ্ছে সমানুপাতিক। তার মানে বেগ বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে। তো এমনিতেই এই দুইটা থেকে আমরা আগেই জাজ করে ফেলতে পারি, যেহেতু লোহার মধ্যে বেগটা বেশি, তাহলে ওখানে তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হওয়ার কথা। ওকে, তাহলে আমরা বের করে ফেলি যে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য বের করবো, একটা ল্যামডা ডাব্লিউ আর একটা ল্যামডা এল। যদি সমান হয় তো সমান বলবো, আর সমান হওয়ার কথা না, তো আমরা সেটা দেখাবো যে সমান হচ্ছে না। তাহলে আমরা দুইবার, একবার হচ্ছে লিখবো ভি ডাব্লিউ ইকুয়ালস টু এফ সেম ল্যামডা ডাব্লিউ, আরেকবার হচ্ছে ভি এল এফ সেম ল্যামডা এল। তাহলে এখান থেকে আমরা যদি মানগুলা বসাই, ওয়ালাইকুম আসসালাম, আমরা যদি মানগুলা বসাই দিই, এখানে যে মান আছে ভি ডাব্লিউ, তারপর হচ্ছে ল্যামডা, আচ্ছা আমাদের ইয়ান ল্যামডা ডাব্লিউ, সরি, হ্যাঁ ঠিক আছে, আমাদের বের করা লাগবে তো ল্যামডা ডাব্লিউ, সরি সরি ভুল লিখে ফেলছি, আমাদের বের করা লাগবে ল্যামডা ডাব্লিউ। তো এখানে হচ্ছে ভি ডাব্লিউ ডিভাইডেড বাই এফ। তাহলে ভি ডাব্লিউ আর এফ এর মান বসাই দিলে আমাদের ল্যামডা ডাব্লিউটা বা পানিতে তরঙ্গ দৈর্ঘ্য সেটার মান চলে আসবে হচ্ছে 0.8422 মিটার। ওকে, এটা মিটারে নেওয়া, এটা কিন্তু সেন্টিমিটারে ছিল, এটাকে যদি মিটারে লিখি 0.2 মিটার আসবে আর কি। আর এই ক্ষেত্রে ল্যামডা এলটা পাবো, ল্যামডা এল যদি হিসাব করি, এই ভি এল ডিভাইডেড বাই এফ যদি বসাই দিই, তাহলে সেই মানটা আসবে হচ্ছে 2.39 মিটার। 2.39 মিটার। তো আমাদের যেটা অ্যাজাম্পশন ছিল, যেটা আমরা চিন্তা করছিলাম, যে যেহেতু এখানে বেগ বেশি, এখানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি আসবে, আসলেও তাই হয়েছে। ল্যামডা এল আসছে 2.39, আর ল্যামডা ডাব্লিউ আসছে 0.84। ওকে, তাহলে আমরা লাস্টে বলবো যে উভয় মাধ্যম, মানে দুইটা মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য একই না, ভিন্ন ভিন্ন। আচ্ছা, তোরা আবার একটু জয়েন দে সবাই। ওকে, তাহলে এটা আরেকটা টাইপের অঙ্ক গেল। আহ, আচ্ছা, আরেকটা একটু ক্রিটিক্যাল অঙ্ক দেখাই, যদিও আমি এটা আগেও দেখাইছিলাম, আরেকবার একটু দেখাই।
এই অঙ্কটা হচ্ছে বরিশাল বোর্ড 2019-এ আসা। বরিশাল বোর্ড 2019, এটার উদ্দীপকে ওই প্রতিধ্বনির অঙ্কই আর কি। হ্যাঁ, এটা একটা প্রতিবন্ধক দেয়াল, এখানে কেউ একজন এখান থেকে সাউন্ড করছে। তো সাউন্ড করার পরে দূরত্বটা ছিল, এদের মধ্যবর্তী দূরত্ব ছিল, প্রতিবন্ধক আর এর মধ্যে দূরত্ব ছিল হচ্ছে 15 মিটার। ওকে, 15 মিটার, এটা হচ্ছে 15 মিটার। তো এই দূরত্ব থেকে সে সাউন্ড করছে। তো নর্মালি আমরা জানি এইটুক দূরত্ব হইলে প্রতিবন্ধক আর ইসের মধ্যে যদি ন্যূনতম দূরত্ব ওই 16.6 সেটা না হয়, তাহলে আমরা ইয়া প্রতিধ্বনি শুনতে পারি না। তো এটা যেহেতু 15 মিটার দূরত্বে আছে, তাহলে নর্মাল সেন্স আমাদের বলতেছে আমরা যে প্রতিধ্বনি শুনবো না, মানে শব্দটা শব্দ উৎপন্ন করা এবং শব্দ যে আবার তার কাছে ফিরে আসবে, শব্দ এখান থেকে এই দূরত্ব গিয়ে আবার যে এই পর্যন্ত ফিরে আসবে, তার মধ্যবর্তী সময় ব্যবধানটা 0.1 এর চেয়ে কম হবে। ওকে, তো নর্মাল সেন্স এটা বলতেছে, কিন্তু এখানে উদ্দীপকে আরেকটা কথা যুক্ত করে দিছে। আচ্ছা, আগে বলে দিছে যে ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, এবং এই কথাটা যুক্তি করে দিছে যে এই ব্যক্তিটা শব্দ সৃষ্টি করে তারপরে উল্টা দিকে আবার দৌড় দেওয়া শুরু করছে, এই দিকে সে দৌড়ানো শুরু করছে, এবং তার বেগটা তখন ছিল 20 মিটার/সেকেন্ড বেগে। সে এইদিকে শব্দ উৎপন্ন করে 20 মিটার/সেকেন্ড বেগে দৌড়ানো শুরু করছে। তো এখন একটা ব্যাপার, যদি শব্দ এখান থেকে তো শব্দ যাওয়া শুরু করছে, ওখানে যাবে, গিয়ে আবার এইদিকে ব্যাক করবে, তখন কিন্তু লোক এখানে থাকবে না, লোক কিন্তু কিছু দূর চলে যাবে। সে কত দূর যাবে সেটা হচ্ছে আমাদের ওই শব্দ আসতে যে সময় লাগে আর কি। তো এইখান থেকে শব্দ এই পর্যন্ত গিয়ে লোকটা ধর ততক্ষণে এখানে চলে আসলো, তার মানে অতিরিক্ত একটা দূরত্ব সে অতিক্রম করে ফেলছে। তারপরে তার কানে আসার পরে সেই সময়টা যদি ওই 0.1 সেকেন্ডের বেশি হয় শব্দ উৎপন্ন করা, আর এইখানে গিয়ে তার কানে আসার মধ্যে যদি 0.1 সেকেন্ডের বেশি হয়, তাহলে এইখানে দাঁড়ানো অবস্থায় তার প্রতিধ্বনি শোনার কথা ছিল না, এইখানে থাকলে সে কিন্তু শুনতে পাবে। আমি কথাটা আবার ক্লিয়ার করতেছি। নর্মালি উৎস আর প্রতিবন্ধকের মধ্যে যদি ওই মিনিমাম 16.6 মিটার দূরত্ব, বা ওই 332 দিয়ে করলে সেটা ওই 17.6 এরকম আসে। তো এরকম দূরত্বটা না থাকলে আমরা কখনোই সাউন্ড শুনতে পারি না, ওই সাউন্ড বলতেছি প্রতিধ্বনি বা ইকো শুনতে পারি না। রিজনটা কি? কারণ তখন আমরা যে শব্দটা উৎপন্ন করছি আর যে শব্দটা আমাদের কানে আসছে সেটা 0.1 সেকেন্ডের মধ্যে চলে আসে, আমাদের ব্রেইন সেটাকে আলাদা করতে পারে না। ওকে, তো এই যে তাইলে প্রতিধ্বনি শোনার জন্য 0.1 সেকেন্ডের পরে ওই শব্দটা আমার আসতে হবে আমার কাছে, উৎপন্ন করার 0.1 সেকেন্ড পরে। তো এই লোকটা যখন নর্মাল যদি এখানে দাঁড়ায় থাকতো তাহলে কখনোই সে প্রতিধ্বনি শুনতো না, কারণ 15 মিটার দূরত্বে আছে। তাইলে এখন কিন্তু সে ওখানে দাঁড়ায় নাই, সে সাউন্ডটা সৃষ্টি করেই সে আবার দৌড় দেওয়া শুরু করছে। তার মানে সাউন্ডটা সৃষ্টি করার পরে এটা আসবে যখন, তার মধ্যে শব্দ কিন্তু 15 মিটার, এই যে উৎস আর প্রতিবন্ধকের মধ্যবর্তী দূরত্বটা কিন্তু ততক্ষণে বেড়ে গেছে, তার মানে শব্দ এক্সট্রা কিছু দূরত্ব অতিক্রম করে ফেলছে। তো এই এই এইখানে আসতে যদি এখন দেখা যায় যে তার কানে যতক্ষণে এসে পৌঁছাইছে সেটা 0.1 সেকেন্ডের চেয়ে বেশি, বা 0.1 সেকেন্ড মিনিমাম, তাহলে তখন সে শব্দটা শুনতে পারবে আর কি। আই মিন আবার সেকেন্ড শব্দটা শুনতে পারবে, ইকো শুনবে আর কি, প্রতিধ্বনি শুনবে। তাহলে আমাদের সেই কনসেপ্টটা এখানে ইউজ করা লাগবে। আমরা একটু দেখতে চাই যে সে তার বেগটা বলে দিছে হচ্ছে 220 মিটার/সেকেন্ড, তাইলে শব্দর তার মানে কতখানি দূরত্ব অতিক্রম করবে, শব্দ এই পর্যন্ত দূরত্ব যাবে, তাহলে এইটাকে আমরা ধর S1 বললাম। ওকে, আবার এইটুক আসবে, এটাকেও S1 বলতেছি, S1 S2 S1, আর S1 যাবে, S1 আসবে, তার মানে শব্দ টোটাল দূরত্ব অতিক্রম করবে। আমাদের সূত্রটা ছিল হচ্ছে S = VT এরকম। ওকে, তো এইখানে আমাদের এই S1
শব্দ এইটুক যাবে আবার এইটুক আসবে, এইটুকের জন্য হচ্ছে 2s অন, আবার এক্সট্রা করে আরো কিছু দূর অতিক্রম করবে শব্দ। ওকে, কারণ ও ততক্ষণে এখানে চলে আসছে। তাহলে এইটুককে আমরা যদি s2 দিয়ে দেখাই, তাহলে 2s অন প্লাস 2s2 ইকুয়ালস টু ভিটি, এইরকম একটা অবস্থা হবে। তার মানে কেউ না বুঝলে আবার বলিস, যদি লোকটা এখানে দাঁড়াইতে থাকতো তাহলে আমরা লিখতাম 2s1 ইকুয়ালস টু ভিটি বা 2s ইকুয়ালস টু ভিটি। কিন্তু এখন শব্দ এইটুক তো দূরত্ব অতিক্রম করে ফেলছেই, তারপরে কিন্তু আবার আমি 2 দিয়ে গুণ দিই নেই, কারণ শব্দ এখানে যাওয়ার সময় এই যে 2s1 দূরত্ব এইটুক সে আসছে, আবার লোকটা যতখানি দূরত্ব অতিক্রম করে ফেলছে সেইটুক পর্যন্ত শব্দটা যাবে, তারপরে ওর কানে পৌঁছাবে। অতিরিক্ত s2 পরিমাণ দূরত্ব শব্দ অতিক্রম করতে হচ্ছে। কিন্তু এই পুরাটা সময় তার মানে এইখান থেকে লোকটার কানে এসে যে সময় লাগছে, কানে আসতে যে সময় লাগছে সেটাকে আমি টি বলতেছি। এই সময়ে লোকটা যে দূরত্ব গেছে সেটা হচ্ছে s2 দিয়ে দেখাচ্ছি। তাহলে কি অবস্থা দাঁড়াবে, এই 2s অন লিখলাম, আর এই s2টা কত হবে, s2 হচ্ছে এই যে লোকটার বেগ 20 ইন্টু ওই যে শব্দ আসতে যে সময় লাগছে, কারণ লোকটা শব্দ সাউন্ডটা করেই দৌড় দিছে। ওকে, উল্টা দিকে। তার মানে ব্যাপারটা হচ্ছে সাউন্ডটা যখন তার কানে আসবে ওই সময়টুকু সে হাতে পাইছে এই পর্যন্ত যাওয়ার জন্য। তার মানে এইখানে সাউন্ডটার যে টি সময় লাগতেছে এই লোকের হাতে সেই একই সময়, তার মানে এইখানে হবে 20 ইন্টু টি, এইটা হবে 20 ইন্টু টি, এস ইকুয়ালস টু ভিটি, এই সূত্রটাও তাই। আর এটা তো শব্দের বেগের জন্য, তো শব্দের বেগ হচ্ছে আমাদের দেওয়া আছে 30°C, তো আমাদের ফার্স্ট একটু কষ্ট করে বের করে নেওয়া লাগবে। আহ কত বলা ছিল, 30°C V2 বাই V1 ইকুয়ালস টু T2 বাই T1, ওটা দিয়ে আগে 30°C কত হয় শব্দের বেগ সেটা আগে একটু বের করে আসি। তাহলে V2 হচ্ছে, V2 বের করব, V1 হচ্ছে 330, সেটাই আমাদের মুখস্থ মান। T1 হচ্ছে 273, আর আচ্ছা আচ্ছা দাঁড়া বসাচ্ছি। আর এটা হচ্ছে T2 হচ্ছে 235, তাহলে কত হচ্ছে 273 প্লাস 30 303, তাই না? ওকে, V2 আসতেছে হচ্ছে 347.65, 347.65 মিটার পার সেকেন্ড। তাহলে বাতাসে শব্দের বেগটা এটা ছিল, তো এখানে এটা যদি বসাই দিই আমরা 347.65 ইন্টু টি, এই টি কিন্তু আমরা জানি না, আর এই 2s1 যেটা 2s1 এই দূরত্ব বলে দেওয়া আছে 15, তাহলে এখানে আমি 15 বসাই দিলাম। এটা বসাই দিয়ে এখান থেকে যদি টি হিসাব করে বের করি তাহলে আমাদের টিটা আসতেছে হচ্ছে 0.0915। এটাকে দশমিকের পরে কয়েক ঘর পর্যন্ত নিব, কারণ মানটা কিন্তু অনেক ছোট, 0.1। সো এটা যদিও আপাত দৃষ্টিতে এটা 0.1 বলা যায়, কিন্তু আমরা এটাকে আহ, আরো কয়েক ঘর পর্যন্ত যদি নেই 0.99 হইলে তাইলে আমরা 0.1 বলতে পারতাম আর কি। কিন্তু 0.91, এখনো 0.1 হইতে আরো অনেক পোর্শন বাদ আছে। সো এটাকে 3-4 ঘর পর্যন্ত নিবি এরকম অঙ্ক দিলে, কারণ 0.1-এর কাছাকাছি তো, মানে এমনিতেই মেইন মানটাই ছোট। সো এটা হচ্ছে 0.91, যদি 0.99 হইতো তাইলেও আমরা এটাকে বলতাম 0.1। তো এইটাকে আমরা বলবো যে যা যা 0.1 সেকেন্ডের, এই যে এটা 0.1 সেকেন্ডের কম, সুতরাং প্রতিধ্বনি শুনতে পারবে না, সুতরাং প্রতিধ্বনি শুনবে না। কিন্তু যদি এটা 0.1 সেকেন্ডের বেশি হইতো বা 0.1 হইতো, সেক্ষেত্রে আমরা বলতাম যে হ্যাঁ সে প্রতিধ্বনি শুনবে। আচ্ছা, এটা একটু ক্রিটিক্যাল ছিল। ওকে, এইবার আরেকটা ম্যাথ দেখাচ্ছি, এটাও খুব কমন, খুব বেশি আসে।
এগুলো আমি আগে দেখাইছিলাম, তো আরেকবার দেখাচ্ছি। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 17। রাজশাহী বোর্ড 17 বলছে পি মাধ্যম আহ, দুটি পি মাধ্যমে দুটি ভিন্ন উৎস, এই ব্যাপারগুলো একটু জরুরি। এই মাধ্যম একই, উৎস ভিন্ন, বা উৎস একই মাধ্যম ভিন্ন, এই ব্যাপারগুলো একটু জরুরি। তো বলছে একটা মাধ্যম হচ্ছে পি, ধর এটা সেই পি মাধ্যম, আর আরেকটা মাধ্যম হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ মাধ্যম। তো এই পি মাধ্যমে দুইটা ভিন্ন উৎস থেকে, তার মানে দুইটা ভিন্ন উৎস মানে কম্পাঙ্ক ডিফারেন্ট, উৎস ডিফারেন্ট হওয়া মানে কম্পাঙ্ক ডিফারেন্ট। ওকে, তাহলে আমি দুইটা সুরশলাকা নিলাম, দুইটা ভিন্ন উৎস, যার একটার কম্পাঙ্ক হচ্ছে 340 হার্জ, আরেকটার কম্পাঙ্ক হচ্ছে আহ 400 হার্জ। ওকে, তো কম্পাঙ্ক ডিফারেন্ট হয়ে গেছে, তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ডিফারেন্ট হবে। তো নর্মালি আমি এটা বুঝাইছিলাম আগে যে কম্পাঙ্ক বেশি হওয়া মানে সেটা কাঁপতিছে বেশি, কাঁপতিছে বেশি হওয়া মানে খুব এই যে দ্রুত কাঁপতিছে, এরকম করে আঁকলে দ্রুত কাঁপে। ওকে, আর যদি এভাবে আঁকি তার মানে স্লোলি কাঁপতিছে। তার মানে কম্পাঙ্ক যত বেশি হয় তরঙ্গ দৈর্ঘ্য তত ছোট হয়ে আসে। ওকে, তাহলে প্রথমটা বলছে হচ্ছে 340 হার্জ, তাহলে একটার যেটা 340 হার্জ আর একটা হচ্ছে 400 হার্জ। তাহলে 340 হার্জ যেটা, যেটার কম্পাঙ্কটা কম, সেটার তরঙ্গ দৈর্ঘ্যটা একটু বড় হবে, সেটাকে আমি একটু বড় করে আঁকতেছি। এখানে একটা তরঙ্গ, এটার কম্পাঙ্ক হচ্ছে 340 হার্জ। আর আরেকটা হচ্ছে 400 হার্জ, এইটাকে একটু তরঙ্গ দৈর্ঘ্য চাপায় নিয়ে আসছি, এইটা হচ্ছে 400 হার্জ। যদিও পরীক্ষায় তাদের এগুলো আঁকতে হবে না, কিন্তু আঁকলে বোঝা যায় আর কি, এটার তরঙ্গ দৈর্ঘ্যটা চেপে আসছে, তরঙ্গ দৈর্ঘ্যটা বড় ছিল। আচ্ছা, আরেকটা বলছে, আচ্ছা তো এটাও বলে দিছে যে এদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, এখানে এদের যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তাহলে আমি এখন এই যে চিত্র আঁকাতে এমনিতেই বুঝে যাচ্ছি যে ল্যামডা 2টা বড় হবে, সরি, ল্যামডা 1টা বড় হবে, ল্যামডা 2টা ছোট হবে। তো এটাও বলে দেওয়া যে এটার দুইটার তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তো আমি ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 ইকুয়ালস টু হচ্ছে 0.165 ওকে, এটা বলে দেওয়া। আর বলে দিছে অপর একটা মাধ্যম কিউ, এই কিউ মাধ্যমটাতে আহ শব্দের বেগ, এখানে শুধু শব্দের বেগ বলে দেওয়া আছে যে এখানে শব্দের বেগ হচ্ছে 400 মিটার পার সেকেন্ড, 400 মিটার পার সেকেন্ড। ওকে, তো আমাকে গ এর কোশ্চেনটা হচ্ছে পি মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করতে বলছে, এখানে শব্দের বেগ দেওয়া ছিল না। তো এটা হচ্ছে কিউ মাধ্যম, তো আমাদের গয়ে হচ্ছে পি মাধ্যমে শব্দের বেগ, তাহলে আমি এটাকে সংক্ষেপে লিখি ভিপি নির্ণয় করবো আর কি, পি মাধ্যমে শব্দের বেগটা নির্ণয় করবো। তো আমাদের অ্যাকচুয়ালি শব্দের বেগ নির্ণয় করার জন্য যে অপশন সেটা হচ্ছে, এটা যেহেতু মাধ্যম সেম, এই যে দুইটা উৎস কিন্তু মাধ্যম সেম, একই মাধ্যমে বেগ সবসময় শব্দের বেগ সেম থাকবে। ওকে, তার মানে এই মাধ্যমে ভি সেম। ওকে, এই দুইটা তরঙ্গের জন্যই তার বেগটা সেম। তো সেটা যদি আমি বের করতে চাই তাহলে আমাদের প্রশ্ন মতে যেটা দেওয়া আছে, তবে আমরা যে এইখানে চিত্র থেকে লিখলাম ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2, এটা কোশ্চেনে আমাদের একটু বলে দেওয়া লাগবে, সেটা কিভাবে বলবো, যে যেহেতু এটা লিখে নিব ফার্স্টে, যে যেহেতু F2 গ্রেটার দেন F1, সুতরাং ল্যামডা 1 গ্রেটার দেন ল্যামডা 2। আমরা এটা কোত্থেকে বললাম, কারণ আমরা জানতাম যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডার, এইখানে যদি ভি কনস্ট্যান্ট হয়, মানে ভি যদি ধ্রুবক হয়, একই মাধ্যম,
তাহলে এফ আর ল্যামডা ইকুয়ালস টু ধ্রুবক, তার মানে এখান থেকে আবার আমরা এভাবে লিখতে পারি যে এফ ইকুয়ালস টু, মানে এটাকে যদি কে বলি তাহলে কে ইন্টু 1/λ, মানে এফ ইজ প্রপোর্শনাল টু 1/λ, মানে ব্যস্তানুপাতিক। ওকে, এফ আর ল্যামডা ব্যস্তানুপাতিক ছিল, তার মানে এফ টু বড় হইলে ল্যামডা ওয়ান, সরি, এফ টু বড় হইলে ল্যামডা ওয়ান ছোট হচ্ছে আর কি, সরি ল্যামডা টু ছোট হচ্ছে, এফ টু বড় হলে ল্যামডা টু ছোট হচ্ছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এইটুকু আমরা কোশ্চেনে বলে দেব, এটা না বললেও চলবে, এটুকু বলতে হবে। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারছি যে সুতরাং, আর কেউ যদি চিত্র এঁকে দেয় তাহলে আর তার না বললেও চলবে। তাহলে এখন প্রশ্ন মতে এটা দিয়ে শুরু করি যে ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা টু ওটা দেওয়া ছিল, আমার ওখান থেকে বের করা লাগবে ভি, এই যে যেটাকে ধ্রুবক ধরে নিছি ভিপি, সেটা বের করব। আমি এখানে লিখতেছি যে প্রশ্ন মতে ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা টু ইকুয়ালস টু 0.165 মিটার, বা 165 আর কি, মিটার লেখার দরকার নাই, বা পরের লাইনে এখানে ভি সেম, এটা হবে এফ ওয়ান মাইনাস ভি সেম, এটা হবে এফ টু ইকুয়ালস টু 0.165। তো এখানে আমরা এই যে ভি এর মানটা যদি বের করি, মানে ভি কমন নিব, আর এফ ওয়ান এফ টু তো জানি দেওয়া আছে, তাহলে আমাদের ভি এর মানটা আসবে ভিপি, যেটা এটা হচ্ছে ভিপি, সেটা আসবে হচ্ছে 374, এটা আসবে 374 হার্টস। আচ্ছা, এই অঙ্কে যদি, সরি হার্টস বলতেছি, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এইসব অঙ্কে যদি তুই এই যে বড় ছোট ভুল করে ফেলিস, সমস্যা নাই, অ্যান্সারে এসে বুঝে যাবি। অ্যান্সার যদি মাইনাস আসে তাহলে বুঝবি যে তুই উল্টা করে ফেলছিস, তখন আবার ঠিক করে নিবি। ওকে, অ্যান্সার সবসময় প্লাসে আসবে। তো এইবার আমাদের এটা গেল গ নাম্বারের কোশ্চেন। ঘ নাম্বারে বলছে মাধ্যম দ্বয়ে, তার মানে এবার এই দুইটা মাধ্যম ভিপি আর ভি কিউ, সরি পি আর কিউ, যেখানে বেগ আলাদা, এটা হচ্ছে ভি কিউ আর ওটা ভি কিউ, ভিপি আমরা অলরেডি বের করে ফেলছি, ভিপি এখন হচ্ছে 374 মিটার পার সেকেন্ড। তো এই মাধ্যমদ্বয়ে একই শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1 মিটার হলে, মাধ্যমদ্বয়ে একই শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 1 মিটার হলে, তার মানে এইবার একই শব্দ, এটা বলতে বোঝাচ্ছে একই কম্পাঙ্ক, একই সুরশলাকা। তাইলে আমরা এবার কি করব, দুইটা মাধ্যমের মধ্যে একই এক কম্পাঙ্ক বিশিষ্ট একটা সুরশলাকাকে কাঁপাবো, তাইলে কম্পাঙ্ক সেম থাকবে, বাট এবার ভি আর ল্যামডা ডিফারেন্ট হয়ে গেছে। ওকে, ভি আর ল্যামডা ডিফারেন্ট হয়ে গেছে। তাইলে এই ক্ষেত্রে আমাদের দুই মাধ্যমে একই সুরশলাকা, সেম সুরশলাকা, দুইটার কম্পাঙ্ক এফ। ওকে, এফ, এটা আমরা জানি না। মাধ্যমদ্বয়ে একই শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তাইলে এবার যেহেতু ভি এফ সেম, তার মানে ভি আর ল্যামডা ডিফারেন্ট হয়ে যাবে, এই যে এটার মতোই। তাহলে এইবার আবার আমরা এই জিনিসটা একটু বুঝে নেই যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, এবার এফ সেম, তার মানে ব্যাপারটা এরকম যে ভি ওটা হচ্ছে ধ্রুবক, তার মানে কে ল্যামডা, বা এটাকে বলতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু ল্যামডা, তার মানে যার ভি বেশি তার ল্যামডা বেশি, তার মানে এইখানে যে তরঙ্গটা আসবে তার ল্যামডাটা বেশি হবে। তাইলে এই ক্ষেত্রে যে তরঙ্গটা আসবে তার ল্যামডাটা বেশি হবে, এটাকে আমরা বলতেছি ল্যামডা পি, আর সরি এইখানে যে তরঙ্গটা আসবে তার ল্যামডাটা বেশি হবে, কারণ এখানে বেগটা বেশি, আর এটা হচ্ছে ল্যামডা কিউ। এবং এই ক্ষেত্রে ল্যামডা কিউ ইজ গ্রেটার দেন ল্যামডা পি। রিজন কি? কারণ যেহেতু ভি আর ল্যামডা সমানুপাতিক, যার ভি বেশি তার ল্যামডা বেশি। তাহলে আমরা ফার্স্টে বলে দিব যে যেহেতু ভি কিউ ইজ গ্রেটার দেন ভিপি, সুতরাং ল্যামডা কিউ ইজ গ্রেটার দেন ল্যামডা পি। ওকে, এটা বলে দেওয়ার পরে তো আমাকে এখন যেটা বলছে যে এই দুই মাধ্যমে একই সুরশলাকা কাঁপানো হয়েছে এবং তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য পাওয়া গেছে 0.1 মিটার, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য পাওয়া গেছে 0.1 মিটার, তার মানে এইবার আমাদের দেওয়া আছে এইটা। এবার প্রশ্ন মতে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি
ইকুয়ালস টু 0.1 মিটার। ওকে, এটা বলে দেওয়া। আগের বারের মতোই আমরা আগে এফটা বের করে নিই, যেহেতু জানি না। তো এবার এফ সেম, তো ভি কিউ ডিভাইডেড বাই এফ মাইনাস ভিপি ডিভাইডেড বাই এফ ইকুয়ালস টু 0.1। এখানে যদি আমরা মানগুলা বসাই দিই, এফ আসবে হচ্ছে, এফটা আসবে 260 260 হার্টস। আমার কোশ্চেন এইখানে শেষ হয় নাই, আমাকে বলা হয়েছে যে শব্দদ্বয়ের পার্থক্য 0.1 মিটার হলে তরঙ্গটি 80 বার কম্পনে কিউ মাধ্যমে 124 মিটার যেতে পারবে কিনা। আমাকে যে কোশ্চেনটা করা হয়েছে, এইখানে যদি তরঙ্গটা 80 বার কাঁপে, তার মানে কম্পন সংখ্যা বাই 80 বার কাঁপতে বলতে আই মিন তরঙ্গ দৈর্ঘ্য টোটাল, একটা তরঙ্গ যদি একবার পূর্ণ কম্পন হয় তাহলে এই যে 1 ল্যামডা দূরত্ব অতিক্রম করে, 2 বার কম্পন করলে 2 ল্যামডা, এরকম 80 বার কম্পন করছে। তার মানে এখানে এন এর মান দেওয়া আছে 80। আমাকে যেটা বের করতে হবে, এই মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব কত, এস কিউ বের করতে বলছে। এস কিউ, কিউ মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব কত সেটা বের করতে বলছে। মানে আমাকে দেখাইতে বলছে যে কিউ মাধ্যমে অতিক্রান্ত দূরত্বটা 124 মিটার হবে কিনা। তো আমি আগে দূরত্বটা বের করে দেখি 124 মিটার হয় কিনা। তাহলে আমার যেটা লাগবে, আমার এবার বের করা লাগবে এস কিউ, কিউ মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব, সেটা কত, কয়বার কাঁপতিছে, 80 বার মানে এন, আর প্রতি কম্পনে সে কিন্তু ল্যামডা করে দূরত্ব অতিক্রম করে, তার মানে এটা হচ্ছে ল্যামডা কিউ। এস কিউ ইকুয়ালস টু এন ল্যামডা কিউ, আমার এটা বের করা লাগবে। তো এন জানি 80, আর ল্যামডা কিউ আবার আমি সরাসরি ল্যামডা কিউ আমরা জানি না। তো ল্যামডা কিউ বের করার জন্য আবার আমাদের অপশন আছে, আমরা এখন এফ জানি, একটু আগে এফ বের করে আসছি 260 হার্টজ, এটা হচ্ছে 260 হার্টজ। তাহলে ল্যামডা কিউ সমান সমান আবার লিখতে পারি ভি কিউ ডিভাইডেড বাই এফ, এই যে এফ 260। ওকে, তাহলে এইখানে এন ভি কিউ এফ বসাই দিলে আমাদের এই এস কিউ এর মানটা আসবে 1.53, না সরি, এস কিউ আসবে হচ্ছে 123.123.04, এটা আসে 123.04 মিটার, এটা আসছে যদি এটা মানগুলা বসাই দিই। তাহলে আমাকে উদ্দীপকে বলা ছিল যে এই তরঙ্গটা 124 মিটার যেতে পারবে কিনা, আমার অ্যান্সার আসছে 123। তার মানে লিখে দিব যে সুতরাং তরঙ্গটা 124 মিটার দূরত্ব যাইতে পারবে না। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি টাইপ, যে টাইপগুলা, তার মানে প্রতিধ্বনি নিয়ে আসে, প্রতিধ্বনি নিয়েই ওই ঘুরে ফিরে একই জিনিস এরকম দিতে পারে। আরেকটা হচ্ছে এরকম কম্পাঙ্কের পার্থক্য, তারপর হচ্ছে এই কখনো এটা বলতে পারে যে এই যে উম, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখা লাগবে। কখন কম্পাঙ্ক একই হয়, কখন ল্যামডা ভি একই হয়, মাধ্যম একই হইলে তখন ভি সেম, আর যদি উৎস একই হয় তাহলে কম্পাঙ্ক সেম, এরকম ব্যাপার স্যাপার ছিল। ওকে, আর এই মোটামুটি। আর বোর্ডে নর্মালি এই টাইপগুলোই আসে। আর তোরা চাইলে ওই পিছনের যে আমার লেকচারগুলা আপলোড করা আছে ওগুলো একটু দেখতে পারিস, যদি আরো বেশি, ওখানেও কিছু টাইপ দেখাইছিলাম, ওগুলো একটু দেখতে পারিস। তো থাকুক আজকে এই পর্যন্ত। আমরা শনিবারে পরীক্ষা নিচ্ছি 6 আর 7 নাম্বার চ্যাপ্টার পরীক্ষা। নর্মালি বোর্ডে 6 আর 7 মিলে কোশ্চেন হয়। ওকে, ওই যে তাপমাত্রা চেঞ্জ এরকম হয়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকিস, আল্লাহ হাফেজ।